নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে গল্পটি নিয়ে এসেছি তোমাদের জন্য, গল্পটির নাম গারস্টিন প্লেসে সাহেব ভূত। লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তাহলে চলো শুরু করা যাক। 1927 সাল 24শে আগস্ট কলকাতা বেতার স্টেশন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গারস্টিন প্লেসের একটি বাড়িতে প্রথম বেতার স্টেশন গড়ে তোলেন। প্রকৃতপক্ষে আমরা মুষ্টিমেয় কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম, বাকি সবই ইউরোপীয় লালমুখো সাহেব। এই গারস্টিন প্লেসে যে বাড়িটি ছিল তার দোতলা ও তিনতলাটি আমরা ব্যবহার করতাম। তার একতলায় একটি সাহেবি দোকান, বিলিতি সুধারস পাইকারি হিসাবে ওরা চালান দিত। সেটি একটি অফিস মাত্র। 5টার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত। কয়েক বছর পরে অবশ্য সেই কোম্পানিও ওখান থেকে চলে গেল। আমরা একতলাও পেয়ে গেলাম। গারস্টিন প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন, সাহেবি কায়দার বাড়ি। আশেপাশে কোনো গোলমাল ছিল না। একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ি উপরে উঠে গেছে। পাছে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায়। সকলকে সন্তর্পণে উঠতে হতো। লোক আসতো বটে, তবে সন্ধ্যার পর থেকে নির্জন। ডালহাউসির সব অফিস বন্ধ। আমাদের পেছনের দিকে সেন্ট জর্জ গির্জের বিরাট উদ্যান, তার মধ্যে একটি স্থান সমাধিস্থল। বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটি বারান্দা ঘেরা বিরাট ছাদ। রবিবার সন্ধ্যায় চার্চে অর্গান বেজে উঠত। গম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আসত ভেসে। আমরা অবসর সময়ে ওই ছাদে পায়চারি করতাম আর ওই গান শুনতাম। বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলত প্রতিদিন। একজনের ওপর একটি ভার। রাত 10টার পর সবার ছুটি। তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা নীরবতার মধ্য দিয়ে সব কিছু চলত। ইউরোপীয় সাহেবরা ছিলেন সংখ্যায় বেশি, বাঙালিদের মধ্যে মুষ্টিমেয় আমরা কয়েকজন। আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার। বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজনকে নিয়ে কাজ করতেন। তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম। রায়চাঁদ বড়াল, রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন। আমাদের স্টেশন ডিরেক্টর প্রথম পরিচালক ছিলেন মি ডব্লিউ ওয়ালিফ। মতান্তর হওয়ায় তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন। সেখানে তারপর এলেন মি জে আর স্টেনটন, খুব কড়া লোক। একদিন আমি নিপেন্দা রাজেন্দা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি। এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বলল, হুজুর, কাল রাত 2 बजे बड़ा साहब आया था। मैं तो खटिया लेके 2तला सीढ़ी का पास घूमता था। सब खटिया टान के दूर में हटा दिया। हमारा नींद टूट गया। सब कुछ बोला नहीं, गट गट करके 3तला में उठ गया। 1 घंटा 2 घंटा खड़ा होकर ऊपर में उनको पता मिलना वास्ते मैं उठा था। बुआ पर गया, देखा चाबी बंद है। सब कहाँ से चला गया हुजूर, मालूम हुआ नहीं। কথা শুনে আমরা বিস্মিত হলাম। ভাবলাম গাঁজা খেয়ে বেটা স্বপ্ন দেখেছে বোধহয়। নৃপেন্দ্রদা বললেন, আচ্ছা যাও, সাবকো मैं पूछेगा। সে চলে গেল। আমরা খুব হাসলাম। বড় সাহেবকে নৃপেন্দ্রদা জিজ্ঞাসা করলেন, কাল রাতে 2টোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি? স্টেপলন্ড সাহেব ভুরু কুঁচকে বলে উঠলেন,
কে বললে? নৃপেন্দুদা জমাদারের উক্তিটি বলতে সাহেব হেসে বললেন, ও বেটা নিশ্চয়ই নেশা করেছিল, তাই কিছু দেখেছে নেশার ঘোরে। নৃপেন্দুদা মৃদু হেসে বললেন, ভূত টুতু তো হতে পারে, এ জায়গাটা তো নির্ঝুম। সাহেব হেসে বলে, ও অল রাবিশ। এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুক বোধ জেগে উঠল। ভাবলাম এই খবরটা সবাইকে দিই, কিন্তু নৃপেন্দুদা বারণ করলেন, বললেন, দেখো লোকে ভয় পেয়ে যেতে পারে, চুপচাপ থাকো। চুপচাপই ছিলাম। হঠাৎ একদিন আমি 3 তলায় নিজের ঘরে বসে ফাইল দেখছিলাম। রাত তখন 8টা। সারাদিন খেটে খুঁটে এ যাতনায় আলো নিভিয়ে ওপর থেকে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই, বাড়িতে এটা দেখব। এমন সময় স্টুডিও বেয়ারা মেহেরবান একটা স্টুডিওতে যাচ্ছে। ডেকে বললাম, মেহেরবান, একটা কাজ করবে বাবা? হ্যাঁ হুজুর, বললাম। 3 তলায় আমার ঘরে টেবিলের ওপর একটা ফাইল রেখে এসেছি, আবার 3 তলায় উঠতে পারছি না, একটু কষ্ট করে নিয়ে এসো না বাবা। কোমল স্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায়, তাই মেহেরবান আমার মিষ্টি কথা শুনেই ধীরে ধীরে 3 তলায় উঠে গেল। তার যাবার ঠিক 3 মিনিট পরেই দুম দুম সিঁড়িতে কে যেন লাফাতে লাফাতে নামছে। আমি বুঝতে পারিনি। 10টা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা চারেক লম্ফ দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজির। ভয়ে থরথর করে কাঁপছে। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে, এত কাঁপছো কেন? কিন্তু কথা বলতে গিয়ে সে ঢোক গিলতে লাগলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরে বাবা, আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে, আমি সেখানে আলোর সুইচ টিপে যাচ্ছিলাম। আপনার ঘরে আপনি আলো নিভিয়ে এসেছিলেন, তাই অন্ধকারে ঢুকে আপনার সুইচ বোর্ডে সুইচ টিপতে দেখি একজন লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের ওপর রেখে মাথা নিচু করে পড়ছে। এই দেখে আমার মনে হলো সাহেবটা বোধহয় আমার ঘাড়ে এবার লাফিয়ে পড়বে। আমি তখন পায়ে অজ্ঞান হয়ে পড়ে যেতুম। আল্লাহ আমাকে বাঁচাবার জন্য বোধহয় শক্তি দিলেন। আমি আমি জানে রক্ষে করতে কি করে যে এত সিঁড়ি লাফাতে পারলুম তারই কি পায়। বাপ রে বাপ, এ ব্যাটা জিন ভূত, রাত্রিরে আর জন্মে 3 তলার ওপরে উঠবো না। আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হেসে বলে উঠল, আরে দূর, ও ভূত টুত কিছু নয়। এ কথা শুনে মেহেরবান আমায় চ্যালেঞ্জ করে বসে উঠল, চলুন ওপরে দেখুন, সেই ঘরটার এখনো আলো জ্বলছে। আমি একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকবো, আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন না, ঘরটায় নিশ্চয়ই এখনো আলো জ্বলছে, আসুন। আমি তখন নিজেই ঘোল খেয়ে গেছি, কিন্তু মেহেরবানের সঙ্গে ওপরে ওঠবার সাহস পেলাম না। মুখেন মারিতং জগৎ করে ভয়ে ভয়ে সরে পড়লুম। কিছুতেই মাথায় ঢুকছে না যে ভূত আছে। একবার সাহস দেখাচ্ছি, আবার বুকটাও সবার দুরু দুরু করছে। তবে ভূতের প্রচারটা চাপা গেল না। অনেক ঘটনা এখানে ঘটেছে। সবাই কথা বলতে গেলে একটা বই লিখতে হয়। সংক্ষেপে আমি একটা দুটো ঘটনা বলছি। আমাদের কলকাতা স্টেশনে একসময় প্রভাত মুখোপাধ্যায় কাজ করতেন, আমার বিশেষ স্নেহপদ। বর্তমানে তিনি ফিল্ম নিয়ে কাজ করেন, পরিচালনা করেন। যাই হোক, একদিন বর্ষার সময় 1তলার পেছনের দিকে রিহার্সেল রুমে বসে বই পড়ছেন।
বেলা শেষ হয়ে গেছে, সন্ধে 6টা। আলো জ্বেলে পড়ছেন। আমাদের গার্ডস্টিন প্লেসের পেছন দিকে সেই গির্জে, আর আমাদের ঘরের পেছনটায় রেলিং দেওয়া জানালা, তারের জাল বসানো। বাইরে বাগান দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে তার ব্যবস্থা আছে। প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চেয়েছেন। সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব, মাথায় টপ হ্যাট। আগেকার দিনে বড় বড় সাহেবরা ওই কালো লম্বা হ্যাট মাথায় পরে যেতেন। সেইটে পরে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানালার কাছে গেলেন। সাহেবকে দেখেই তিনি দরজার দিকে এগোবেন কিনা ভাবছেন। এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জাল ঘেরা রেলিং দেওয়া জানালার তারে দুটি হাত চেপে দাঁড়িয়ে গেলেন। প্রভাত কোনো রকমে ধীরে ধীরে পিছিয়ে দরজাটা খুলতেই সাহেব ভূত ঘরের মধ্যে ঢুকে হাতছানি দিয়ে কী যেন বলতে এলেন। প্রভাত তার বলার অপেক্ষা না করেই জ্ঞান হারা হয়ে দরজাটা খুলেই দ্রুত করিডোর পেরিয়ে একেবারে একতলার স্টুডিওর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর তিনি আর একতলার ঘরে কখনো একা দাঁড়াতেন না। ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে, তবু আমার পূর্ণ বিশ্বাস হয়নি যে ভূত আছে। সব ঘটনা বলতে গেলে অনেক ঘটনা তাহলে বলতে হয়, সেটা সম্ভবপরও না। একটা যে উপন্যাস হয়ে যাবে। আর একটা ঘটনা বলছি। একজন ঘোষক রাত্রে ইউরোপীয় প্রোগ্রামে রেকর্ড বাজাতো। দোতলায় একটা ঘর ছিল, লম্বা করিডোর দিয়ে স্টুডিওতে ঢুকতে হয়। নিচে থেকে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে স্টুডিওতে ঘোষ করা যাবে। 3টি ঘর আছে। একটা খালি ঘরে আর্টিস্টরা বিশ্রাম নিতে পারে। একটা গোল টেবিল ঘিরে 4টে চেয়ার, বসার জায়গা। কাঁচের আড়াল সব স্টুডিওতে। ঘোষক যন্ত্র চালাতো একটা স্টুডিওতে বসে, সব দিকটা দেখতে পারত। তার হাতেই স্টুডিওর চাবিকাঠি। রাত 9টা বেজে গেছে। নিচের স্টুডিওগুলিতে গান বা বাজনা চলছে, ওপর নিস্তব্ধ। স্টুডিওর পরিচালকরা একটা কাজ করে, আর স্টুডিও যখন চলছে তখন কয়েকজন সরকারি ব্যবস্থাপক দেখাশোনা করে। আর্টিস্টদের সুবিধা অসুবিধা, ঘোষকদের অভিযোগ অনুযোগ সব শুনে ব্যবস্থা করে দেয় ব্যবস্থাপকরা। আমি সেই রাত্রে রাত 10টার সময় নিচে মি দাশগুপ্তর সঙ্গে গল্প করছি। হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেজে উঠল। দাশগুপ্ত জিজ্ঞাসা করলেন, কী চাহিজ? কী চাহিজ? একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল, শিগগিরই আসুন। দাশগুপ্ত বললেন, বীরেন্দা, আপনি একটু বসুন। ঘোষক ব্যানার্জি বোধহয় কিছু সাংঘাতিক মূর্তি দেখেছে। আপনি চলে যাবেন না যেন। ফাইল, কন্ট্রাক্ট, চেক পড়ে আছে, এই বাক্সে দেখবেন। বলেই সে উপরে চলে গেল। আমি শেষ পর্যন্ত বসেই রইলুম। ঘরমাক্ত কলেবরে ঘোষক ব্যানার্জি ও দাশগুপ্ত নেমে এলো। সে যে ঘটনা বললে তা অবিশ্বাস্য বলে মনে হবে। আমি আগেই বলেছি, চার্চের দিকে একটা বিরাট ছাদ আছে, তারপরেই একটা ঘর, সেটাই আর্টিস্টদের বিশ্রাম নেবার জায়গা। সেই টেবিলের চতুর্দিকে চেয়ার থাকে। ব্যানার্জির স্টুডিওর ঠিক সামনাসামনি একটি রুদ্ধদ্বার স্টুডিও, একেবারে সামনাসামনি। মধ্যস্থলে বিশ্রাম কক্ষ। ব্যানার্জি সিগারেট ধরিয়ে বগলে চেপে নিয়ে চলেছে কতগুলি বড় রেকর্ড। ওই দিনে রাতে বাজাবে। মুখের সিগারেট শেষ টানটি সেরে সেটা ছাদে ছুঁড়ে ফেলে দিয়ে তার স্টুডিওতে ঢুকতে যাবে। সেই সময় হঠাৎ সে ফিরতেই দেখলে সেই গোল টেবিলটার একটা চেয়ার চরকির মতো
রাউন্ড দিয়ে স্টুডিওর বিপরীত দিকের দরজায় উঁচু হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে টাইম হয়ে গেছে। তৎক্ষণাৎ সে কোনো মতে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে রেকর্ডটা ডিস্কের ওপর চালিয়ে দিল। রেকর্ড বাজতে লাগলো। এরই ফাঁকে স্টুডিওর সঙ্গে নিচের অফিসে ফোন করা যায়। তক্ষুনি ফোন তুলে সে দাশগুপ্তকে ডাকলো। দাশগুপ্ত আমাকে রেখে ছুটে চলে গেল সেই নির্জন দোতলায় স্তব্ধ স্টুডিওর মধ্যে। ব্যানার্জি তখন শীতকালেও ঘেমে নিয়ে গেছে। কি করে তার চোখের সামনে একটা অদৃশ্য ভূত চেয়ারটা টেনে বিপরীত স্টুডিওর দরজায় উঁচু করে ঠেকিয়ে দিয়ে চলে গেল। তার অনুমানও সেই ইঙ্গিত করে জানিয়ে দিলে। দাশগুপ্ত দেখলে সত্যিই তো আশ্চর্য কাণ্ড। আমিও দেখে এলাম ভূতের কাণ্ড কারখানা, তবুও কিছুতেই ভূতের অস্তিত্ব বুঝতে পারলাম না। তারও কিছু পরে বেতারে একজন বিশিষ্ট গিটার বাদক, আমিও অধিকারীর যে দুর্গতি ঘটেছিল সেটাও অভিনব। বড় বড় গায়ক গায়িকাদের সঙ্গে সে গিটার বাজাতো। একদিন রাত 9:30 বা 10টার সময় কোনো এক গায়কের সঙ্গে তার গিটার বাজানোর কথা। আমাদের নিচে রিহার্সেল রুম ছিল, সেখানে প্রভাত মুখোপাধ্যায় ভূত দেখে ভয়ে মূর্ছা গিয়েছিল। যেভাবে তার চেয়েও বেশি কাণ্ড ঘটেছিল তার জীবনে। গাইয়ে বাজিয়েদের জন্যে একটা রুটিন টাঙিয়ে দেওয়া হতো রিহার্সেল রুমের কাছে। অমিয় রাত 9টার সময় একা সেইখানে বোর্ডে তার বাজনা কখন কার সঙ্গে বাজাতে হবে সেটাই দেখতে গেছে। রিহার্সেল রুম একদিকে ছিল, আর তার সমান্তরাল আর একটা ঘর চাবি দেয়া থাকতো। সে ঘরে ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি থাকতো। অমিয় প্রায় কাছাকাছি যখন রুটিন দেখতে আসছে, হঠাৎ সে দেখলে ওই চাবি দেওয়া ঘরটা থেকে সাহেব ভূত বেরিয়ে এলো এবং লম্বা হ্যাট পরে বিরাট দেহ নিয়ে ঊর্ধ্ব দিকে চোখ মেলে একেবারে গটগট করে আর একটা বদ্ধ রিহার্সেল রুমের দরজা না ঠেলে নিমেষের মধ্যে ভেতরে ঢুকে গেল। অমিয়র আবার হার্টের রোগ ছিল তখন, তৎসত্ত্বেও সে ঘুরে গিয়ে দরজার কাছে ঘর্মাক্ত কলেবরে নির্বাক হয়ে বসে গেল ওখানে। তখন বেতারের তৎকালীন কর্মী, ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তার শুশ্রূষা করে গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ভাগ্য ভালো তার হার্ট বন্ধ হয়ে যায়নি। তবে কিছুদিন পরে সুস্থ হয়ে ঘটনাটি সকলকে জানালো। সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে ভূত আছে, নিশ্চয়ই আছে। এরা কেউ মিথ্যে বলেনি, ছায়ার মধ্যে দেখেনি, একেবারে চর্মচক্ষে ভূতের কায়া দেখেছে। যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক নয়, বানিয়েও বলেনি। তাই ভূতকে বাতিল করা যায় না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।